আমি রাস্তায় গুলি খাবো, আমি টিয়ার সেল খাবো, আমি জেলে যাব, গুম হব। আর তারা আমাকে গুম করে, খুন করে, টিয়ার সেল মেরে, আমাকে পিটিয়ে আহত করে, রক্তাক্ত করে, মামলা দিয়ে তারা আমার সেনানিবাসে আশ্রয় নিয়ে আবার আমার সেনানিবাসের লোকের দ্বারা তারা নিরাপদে দেশের বাইরে যাবো, এটা তো আমি আশা করি না, কামনা করি না। আমার সেনা প্রধানের কাছ থেকে, আমার সেনাবাহিনীর কাছ থেকে, আমার সামরিক বাহিনীর কাছ থেকে এটা আমি আশা করি না। আরেকবার আমরা রাস্তায় নেমে ডক্টর ইউনূসকে দেশ থেকে বিতাড়িত করবো। হি হ্যাজ নো রাইট। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো অধিকার, নৈতিক অধিকার ওনার নাই। জেল খেটেছি আমি, জুলুম নির্যাতন হয়েছে আমি, আপনি মাঝখানে এসে ওকে পুনর্বাসিত করবেন? আপনি নিজে কোথায় ছিলেন? আপনি 16 বছর কি করেছেন? আপনি ছাত্রদের, গুটি কয়েক ছাত্রের প্রতিনিধি, আপনি সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দেওয়ার এই প্রধান উপদেষ্টা বানায়নি। কোন রাষ্ট্রপতি বলতে পারে ছাত্র ছাত্রীদের একটা কনভোকেশনে যে আমি প্রেম করতে চাই প্রিয়াঙ্কা চোপড়ার সাথে? তার রাষ্ট্রপতি থাকার নৈতিক কোন অধিকার থাকে? আর তখন কোন ভিসি বলতে পারে চা, সব, সিঙ্গারা এগুলো হইলো আধুনিক খাবার, এগুলো খেয়ে আমাদের ছাত্ররা ভালো আছে? এ দেশটাকে সব দিক দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। যে ক্লিন ইমেজের মানুষের কি দরকার? আসলে আমি কোনো দরকার দেখি না। বিএনপি যদি মনে করে বিএনপির ভোটার দরকার, আগামী নির্বাচন সামনে, সেই জন্য কিছু ভোটার বাড়বে, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু দলীয় শক্তি বাড়ানোর জন্য, দলের কর্মকাণ্ডে তাদেরকে সংযুক্ত করার জন্য ক্লিন ইমেজের কোনো মানুষের দরকার নেই। কারণ এই মানুষগুলো ক্লিন ইমেজ নিয়েছিল কখন? যখন আমরা রাস্তায় ছিলাম, যখন আমরা বন্দুকের নলের মুখে ছিলাম, যখন আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, যখন আমাদেরকে পুলিশ চ্যাংদোলা করে রাস্তার এই পাশ থেকে ওই পাশে ঢিল মেরে ফেলেছে, যখন আমাদের পায়ের সামনে শত শত টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড পড়েছে 28 অক্টোবর, তখন এই মানুষগুলো ক্লিন ইমেজ নিয়ে ঘরে বসেছিল, এই রুমে বসেছিল, তারা টিভি স্ক্রোলে দেখেছে এবং সুযোগ বুঝে তারা আমাদেরকে এটাও বলেছে, তোমরা এত সাহস দেখাতে যাও কেন? কোনোদিনই হাসিনাকে সরাইতে পারবে না। কিন্তু আমরা জানতাম যে হাসিনা সরবে, হাসিনাকে সরতে হবে এবং আমরা হাসিনাকে সরাবো। ছাত্ররা সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে এবং আমরা সবাই মিলেই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং ক্লিন ইমেজের লোক দিয়ে বিএনপিকে আগামী দিনে চলতে হবে। এই যদি বিএনপির ধ্যান ধারণা হয়, আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব একজন কর্মী হিসেবে যে ক্লিন ইমেজের লোক দিয়ে বিএনপি চালানোর কোনো প্রয়োজন নাই। আপনি এটা বিবেচনা করবেন। বিএনপি চলবে বিএনপির ত্যাগী নেতা কর্মীদের দ্বারা, যারা পল্টনে রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে, টিয়ার সেলের মধ্যে, সাউন্ড গ্রেনেডের মধ্যে, বন্দুকের নলের মুখে এবং পুলিশি নির্যাতনের মুখে, হামলা, মামলা, গুম, খুনের মধ্যে যারা পল্টন ময়দানে দাঁড়িয়েছিল, জেলা শহরে দাঁড়িয়েছিল, বিভাগীয় শহরে দাঁড়িয়েছিল, আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল, তাদেরকে দিয়ে বিএনপি চলবে। বিএনপির সেই নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আজকে বিএনপির অফিসের আমার নেতা নিজে বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে বলেছেন যে এখন নতুন হাইব্রিড লোক এসছে, তাদের জন্য ত্যাগী নেতারা চেয়ার পায় না। একদম 100% সত্য। আমি ব্যক্তিগতভাবে গেলে চেয়ার পাই না। এখন কোথায় পাই না সেই কথা আমি বলবো না, কিন্তু আমিও পাই না মাঝে মাঝে। আমাকে পরিচয় দিতে হয়, জিজ্ঞেস করে, আমাকে গ্রাম থেকে উঠে আসছে, জিজ্ঞেস করে, ভাই আপনাকে তো দেখিনি কোনোদিন। আমার বলতে ইচ্ছা করে, আপনি দেখবেন কি করে? আপনি তো 16 বছর মাঠে ছিলেন না, আপনি ওই ক্লিন ইমেজের লোক। সুতরাং সেই ক্লিন ইমেজের লোকদেরকে বাদ দিতে হবে। তারা ভোটার হিসেবে থাকো, কোনো অসুবিধা নেই, বিএনপিতে আসতে চায় আসুক, কিন্তু বিএনপি চলবে ওই ত্যাগী নেতা কর্মীদের দ্বারা, যারা মাঠে ছিল, আন্দোলন ছিল, সংগ্রামে ছিল, জীবন যৌবন সবকিছু বিসর্জন করেছে। এবার আসি এই যে হাসনাত আব্দুলের যে কথাটা বলেছেন, রয়ের সাথে সেনা প্রধানের কিংবা সামরিক বাহিনীর কয়টি সভা হয়েছে, আদৌ হয়েছে কিনা আমার স্পষ্টত কোনো ধারণা নেই। তবে আমি একটা কথা বারবার বলেছি, একেবারে শুরু থেকে বলেছি, আমি একটা কথা এখানে একটু বলতে চাই। আমার সামরিক বাহিনীর বন্ধুরা, আমি আশা করি তারা এটা খারাপ ভাবে নিবেন না, আমি জাস্ট উপমা দেওয়ার জন্য বলছি। আমি কিন্তু সামরিক বাহিনীর একটি কল্যাণ সংস্থা আছে অফিসারদের, রিটায়ার্ড অফিসারদের, তার নাম হলো রাওয়া, রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি কল্যাণ সংস্থা রাওয়া। সেখানে আমি নির্বাচিত একজন প্রতিনিধি। এই 2024 সালের যে নির্বাচন হয়েছে ডিসেম্বরে, সেখানে আমি প্রতিনিধিত্ব করেছি এবং আমি বিজয়ী হয়েছি এবং দায়িত্ব পালন করছি। কেউ যেন আপনারা দয়া করে ভুল বুঝবেন না যে আমি আমার ওই পরিচয়টা এখানে দিচ্ছি, এই কারণে যে আমি বারবার বলেছি, যেহেতু রাওয়ায় আছি, আর রাওয়ার চিফ প্যাট্রন কিন্তু সেনাপ্রধান নিজে।
গঠনতন্ত্র অনুযায়ী রাওয়ার চিফ প্যাট্রন সেনাপ্রধান নিজে, আর বাকি দুই বাহিনীর প্রধানদের প্রতিনিধি হইলেন প্যাট্রন। সুতরাং আমি কোনো কথা বললে ইসি মেম্বার হিসেবে সেনাপ্রধানের বিরুদ্ধে যাইতে পারে, সেই জন্য আমি কথা বলা থেকে সাধারণত বিরত থাকি। কিন্তু আজকের যে বিষয়বস্তু, এই বস্তুটা সরাসরি সেনাপ্রধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 626 জন লোককে কেন, কিভাবে, কারা ছেড়ে দিল আমি জানতে চাই। আমি রাস্তায় গুলি খাবো, আমি টিয়ার সেল খাবো, আমি জেলে যাব, গুম হব, আর তারা আমাকে গুম করে, খুন করে, টিয়ার সেল মেরে, আমাকে পিটিয়ে আহত করে, রক্তাক্ত করে, মামলা দিয়ে তারা আমার সেনানিবাসে আশ্রয় নিয়ে আবার আমার সেনানিবাসের লোকের দ্বারা তারা নিরাপদে দেশের বাইরে যাবো, এটা তো আমি আশা করি না, কামনা করি না। আমার সেনা প্রধানের কাছ থেকে, আমার সেনাবাহিনীর কাছ থেকে, আমার সামরিক বাহিনীর কাছ থেকে এটা আমি আশা করি না। সুতরাং হাসনাত আব্দুল্লাহর মতো আমারও প্রশ্ন, যদি এতগুলো সভা হয়ে থাকে কেন হচ্ছে, উদ্দেশ্যটা কি? সে তো বললো যে বাংলাদেশকে করার উদ্দেশ্য, আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে হয় তাইলে প্রকাশ্যে স্বীকৃতি দেয়, যেমন বলেছেও, কিন্তু শুরুর দিকে কিন্তু এরকমও বলেছে ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন মানে কি? যারা খুন করেছে তাদেরকে। এখনো তো বলছে না যে, সরকার তো বলছে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না। কয়েকদিন আগেও তো, গত সপ্তাহেও তো ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগ কিভাবে আসবে সেটা আওয়ামী লীগ ঠিক করবে। আওয়ামী লীগ কিভাবে আসবে, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে বা ঠিক করবে, এইটা আমি মনে করি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বলা উচিত হয়নি। কারণ যারা খুন করেছে উনি বলছেন এই কৃতিত্ব ছাত্রদের, উনি নিজে বারবার বলেছেন এই বিপ্লবের কৃতিত্ব ছাত্রদের। সুতরাং যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কমপক্ষে 800 ছাত্র হত্যা করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ হয়তো মনে নাই, কিন্তু 800 ছাত্র হত্যা হয়েছে। অসংখ্য লোকের লাশের খবর মানুষ জানে না, কারণ তাদেরকে জানতে দেওয়া হয়নি, তখন এগুলো গোপনে মাটি দেওয়া হয়েছে। এখনো হয়তো আস্তে আস্তে এমআইএস হচ্ছে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদেরকে আরেকবার মারতে হবে। আমাদের জীবন থাকতে আমাদের জীবনের উপর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। এদেশে আরেকবার বিপ্লব হবে, এই ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে আরেকবার বিপ্লব হবে, আরেকবার আমরা রাস্তায় নামবো, আরেকবার আমরা রাস্তায় নেমে ডক্টর ইউনূসকে দেশ থেকে বিতাড়িত করবো। হি হ্যাজ নো রাইট। আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো অধিকার, নৈতিক অধিকার ওনার নাই। জেল খেটেছি আমি, জুলুম নির্যাতন হয়েছে আমি, আপনি মাঝখানে এসে ওকে পুনর্বাসিত করবেন? আপনি নিজে কোথায় ছিলেন? আপনি 16 বছর কি করেছেন? আপনি ছাত্রদের, গুটি কয়েক ছাত্রের প্রতিনিধি, আপনি সারা বাংলাদেশের মানুষ আপনাকে ভোট দেওয়ার এই প্রধান উপদেষ্টা বানায়নি, গুটি কয়েক ছাত্র নেতা আপনাকে বানিয়েছে, তাও আমরা মেনে নিয়েছি। কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করার যদি কোনো উদ্যোগ নেন, আপনার বিরুদ্ধে আবার রাস্তায় নামবো, আবার আন্দোলন সংগ্রাম হবে, আবার আপনাকে বিতাড়িত করবো। শেখ হাসিনা যেভাবে বিতাড়িত হয়েছে আপনিও ঠিক একইভাবে বিতাড়িত হবেন, আপনাকেও ছাড়তে হবে না। এবার সেনাবাহিনী হোক, অন্যান্য যে কোনো বাহিনী হোক, যারাই আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইবে, বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম হবে, আন্দোলন হবে। বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল জুলুম খেটেছে, এই সেনাবাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনী কেউ কিচ্ছুই বলেনি। তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালয়েশিয়ায়, কেউ কিচ্ছুটি বলেনি। তাকে চিকিৎসা করতে যেতে দেওয়া হয়নি। সেনাপ্রধান একবার যদি বলতো যে তাকে যেতে দেওয়া হয় হোক, তাহলে কিন্তু যেতে পারতেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর রাজনৈতিক পরিকাঠামোটা এমনটাই, সেনাবাহিনী প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পেশাগত দায়িত্বের পাশাপাশি রাজনীতিতেও। তিনি যদি বলতেন, বা তারা যখন ছিলেন অন্যান্যরা, যে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, চিকিৎসা করতে যেতে দেওয়া হোক, তিনি কিন্তু যেতে পারতেন। তারা কিন্তু তখন বলেননি। তারা কি করেছেন? 626 জনকে কিভাবে নিরাপদে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে সেটা করেছেন। তারা ওই যে স্পিকার শিরীন শারমিনের পাসপোর্ট তার বাসায় যে রিনিউ করে দিয়ে এসছেন। তারা এই অবৈধ রাষ্ট্রপতি ছিল সে আব্দুল হামিদ, এবং সে সরোয়ার ভাই যেসব কথা বলেছেন এগুলো আমিও শুনেছি। কোন রাষ্ট্রপতি বলতে পারে ছাত্র ছাত্রীদের একটা কনভোকেশনে যে আমি প্রেম করতে চাই প্রিয়াঙ্কা চোপড়ার সাথে? তার রাষ্ট্রপতি থাকার নৈতিক কোনো অধিকার থাকে? আর তখন কোন ভিসি বলতে পারে চা সব সিঙ্গারা এগুলো হইলো আধুনিক খাবার, এগুলা খেয়ে আমাদের ছাত্ররা ভালো আছে? এ দেশটাকে সব দিক দিয়ে ধ্বংস করে ফেলা হয়েছে। সেনাপ্রধান যদি এই ধরনের মিটিং করে থাকেন, হাসনাত আব্দুল্লাহর কাছে যদি প্রমাণ থাকে, জাতির সামনে উন্মুক্ত করা হোক, এবং আমরা এগুলো নিয়ে আন্দোলনে যেতে রাজি আছি।
আমরা জীবনকে একবার উৎসর্গ করার জন্য আমরা মাঠে নেমেছিলাম, প্রয়োজনে আরেকবার নামবো। কিন্তু কোন অবস্থাতেই আওয়ামী লীগ নামক এই অপশক্তিকে, আওয়ামী লীগ নামক এই অভিশপ্ত এই দলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। কোনোদিন তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদেরকে ব্যান করতে হবে। এটা বিএনপি কোনোদিন তাদেরকে ব্যান করতে পারবে না, কারণ বিএনপি এখন রাজনৈতিক মানে দেশ চালাচ্ছে না, সরকারে নাই। সুতরাং যারা সরকারের ক্ষেত্রে, এটা তাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব তাদের। তারা আব্দুল হামিদকে কিভাবে পাচার করলো আর কিভাবে তারা রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, এই উদ্যোগটা আমরা জানতে চাই হাসান আব্দুল্লাহর মাধ্যমে। সে যেহেতু জানে এতবার মিটিং হয়েছে, সুতরাং সেটা জাতির সামনে স্পষ্ট করা হোক। আমরা জানতে চাই, আমরা আবার মাঠে নামতে চাই, আবার আমরা জীবন বাজি রাখতে চাই, আবার আন্দোলন সংগ্রাম করতে চাই। কোনো অবস্থাতেই এই অপশক্তিকে, এই ঘৃণিত ফ্যাসিস্ট শক্তিকে, এই অভিশপ্ত শক্তিকে বাংলাদেশের রাজনীতি কোনোভাবে পুনর্বাসিত করা যাবে না, যাবে না এবং যাবে না। ধন্যবাদ।